আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের যে অনুসন্ধানী পাঠ, এখানকার যে প্রথম অধ্যায়টি রয়েছে বল, চাপ ও শক্তি, ঠিক এটা নিয়ে একটা ক্লাস নেব। তো তোমরা এর মধ্যে কিন্তু জেনে গেছো যে তোমাদের যে প্রশ্নপত্রের যে তোমাদের 4টা বিভাগে প্রশ্ন হবে, ক, খ, গ, ঘ, 4টা বিভাগ থাকবে। আচ্ছা, তোমরা দেখছো যে ক বিভাগ থেকে খুব নর্মালি যে প্রশ্নগুলো হবে আসলে যে নৈর্ভিত্তিক প্রশ্ন, সেখানে তোমরা দেখবা যে 4টা করে অপশন দেওয়া থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো। তোমরা এর আগেও হয়তো কোনো ক্লাস এরকম পরীক্ষা দিছো যে তোমাদের এখানে বহু নির্বাচনী অভিজ্ঞতা থাকবে 15টি, 1 গুণন 15। তোমরা এখান থেকে কিন্তু, অর্থাৎ আমি যদি একটু তোমাদের সামারি করে দেখাই যে ক বিভাগ যেটা থাকবে, দেখো ক বিভাগে থাকবে কিন্তু 1 গুণন 15। এটা কিন্তু এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, 1 গুণন 15টা থাকবে। তো এইখানে যে 15 মার্কস, এটা কিন্তু তোমরা আমার মনে হয় যে খুব সহজে এটা তুলতে পারবে। কারণ একটু যদি বই পড়ো, একটু বই ঘাটাঘাটি করো, অর্থাৎ প্রত্যেকটা লাইন একটু সুন্দর করে পড়লে আমার মনে হয় এখানে তুমি 15টা পাবে। এরপরে দেখো যে এখান থেকে এই ক বিভাগের মধ্যেই আবার কি আছে, ক বিভাগের মধ্যে 10টা এক কথায় উত্তর আছে। 1 গুণন 10 ইকুয়াল 10, এক কথায় উত্তর। এটাও পারবে, এটাও এমসিকিউর মতো। এমসিকিউ 4টা অপশন থাকে, আর এক কথায় যে উত্তর দিতে হবে এখানে অপশন থাকবে না, খুব সহজ। যেমন এরকম বলবে যে বলের একক কী, বলের একক নিউটন। এরকম চাপের মাত্রা কী, সেম এই টাইপের একটু প্রশ্ন, খুব ইজি, এটা তুমি পারবা। আচ্ছা, ক বিভাগের প্রশ্ন তাহলে এখানে 25 মার্ক থাকবে ক বিভাগে। খ বিভাগে আসলে তোমরা দেখবা যে খ বিভাগের মধ্যে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নে 10 গুণন 2। যদি একটু খ বিভাগের সামারি করি, দেখো খ বিভাগ যেটা, সেইখানে কি থাকবে, খ বিভাগে যে 10টা প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে 20 মার্ক হবে খ বিভাগ থেকে। একটু এরকম জাতীয় প্রশ্ন থাকবে। দেখো সাপোজ আমি যদি একটু বলি যে 20 নিউটন বল বলতে তুমি কি বোঝো, 50 প্যাসকেল চাপ বলতে তুমি কি বোঝো, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন। এই যে প্রশ্নগুলো, বা চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কেন, দেখা হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এই যে এই টাইপের প্রশ্নগুলো, অর্থাৎ দেখো যে এখানে অনুধাবন টাইপের যে প্রশ্নগুলো, মানে এটা 2-3 লাইনের মধ্যে তোমাদের লিখতে হবে, খুব ছোট। দেখো এখানে 10 গুণন 2 20 মার্কের প্রশ্ন থাকবে, মানে 20 মার্ক থাকবে। এরপরে গ বিভাগে তোমাদের যে বিষয়টি থাকবে, গ বিভাগের যে প্রশ্ন হবে সেটা তোমরা এর মধ্যে দেখছো যে তোমাদেরকে দৃশ্যপটবিহীন গ বিভাগে এরকম কিছু প্রশ্ন করবে, যে দৃশ্যপটবিহীন প্রত্যেকটাতে মার্কস থাকবে হলো 5। এরকম 5টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টা। তাহলে এইখানে 3 গুণন 5 ইকুয়াল 3 গুণন 5 15 মার্কের এখানে গ বিভাগে থাকবে। আর ফাইনালি আমি যেটা কথা বলি, দেখো ঘ বিভাগ, আমি কিন্তু সবচেয়ে বেশি সতর্ক করছি এবার ঘ বিভাগে। কারণ ঘ বিভাগ থেকে তুমি যদি ভালো করতে পারো, কারণ দেখো ক বিভাগে কত, ক বিভাগের টোটাল মার্কস হলো 25, আর এইখানে 20 আর 15, তাহলে দেখো 25, 20, 15, তাহলে এইখানে 60 মার্ক। এই 3টা ক, খ, গ বিভাগ মিলে টোটাল এইখানে আসছে কত, ক, খ, গ বিভাগ মিলে 60 মার্ক, 60। আর ঘ বিভাগ থেকেই কিন্তু 40 মার্কস আসবে। এই ঘ বিভাগটা দেখো, ঘ বিভাগ থেকে এটা দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক ও দৃশ্যপট থাকবে, এটার উপর ডিপেন্ড করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। মোট দেখো এখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5 গুণন 8
40। আর এইখানে একটা দৃশ্যপট দিয়ে সেখানে কিন্তু আবার ক খ এরকম করে প্রশ্ন দিবে। তা আমি তোমাদের একটু মার্কস বন্টন তোমরা জানো, তারপরে তোমাদের সাথে আলোচনা করলাম যে বিষয়টি তোমাদের কাছে আরও একটু স্পষ্ট হবে। তো আমি তোমাদের ধারাবাহিকভাবে দেখো যে এই যে ঘ বিভাগটা মানে আমি কভার করার চেষ্টা করব ঘ বিভাগ, কারণ দেখো ক বিভাগ তুমি এটা নিজে বাসায় পড়তে পারবা। তারপরেও যদি প্রবলেম হয় আমাকে বলবো, আমি তোমাদের ইনশাল্লাহ দেখা দেবো। ক বিভাগ, এরপর খ বিভাগটা খুব সহজ, গ বিভাগটা একটু, গ বিভাগটা পড়লে তোমরা পারবা। কিন্তু আমার মনে হয় যেটা ঘ বিভাগ, যেটা দৃশ্যপটের উপর ডিপেন্ড করে তোমাকে উত্তর দিতে হবে, যে একটা উদ্দীপক বা দৃশ্যপট দেওয়া থাকবে, সেটা পড়ে বুঝে এবং সেটার সাথে রিলেটেড প্রশ্নগুলো থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। অর্থাৎ দৃশ্যপট ছাড়া তুমি উত্তর দিতে পারবে না। তাহলে এই ঘ বিভাগ থেকে কেমন প্রশ্ন আসে সেইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তবে এর মধ্যে দেখো যে আমরা আজকে আচ্ছা এই আলোচনাগুলো করতে মানে যদি করতে চাই, যেমন আমি যদি স্পেসিফিক একটা অধ্যায়ের কথা বলি, প্রথম যে অধ্যায়টা আছে বল, চাপ ও শক্তি, এইখানে আমি যদি এই ঘ বিভাগ নিয়ে আলোচনা করতে চাই বল, চাপ ও শক্তি থেকে, তো প্রথমে যেটা জানতে হবে, তোমরা জানো এই অধ্যায়টা কিন্তু একটা ফিজিক্সের অধ্যায়। বল, চাপ ও শক্তি এটা ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমাদের। তাহলে এইখান থেকে যেহেতু ফিজিক্সের মধ্যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, তো এই অধ্যায় এই যে বল, চাপ ও শক্তি মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে যে বল কি, এবং বল থেকে যে বিষয়গুলো আছে তোমরা দেখবা প্রথমে ইনার্শিয়া বা জড়তা, নিউটনের গতির সূত্রগুলো আছে এখানে, এরপরে ভরবেগ, ভরবেগের ধারণা, ভরবেগের পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। আচ্ছা, এরপরে বল, এরপরে চাপ, চাপ কি, ঘনত্ব কি, এরপরে এখান থেকে তোমরা দেখবা এরকম যে বুয়েন্সি বা প্লবতার বিষয়টা তোমাকে বুঝতে হবে, আর্কিমিডিসের থিওরি, এটা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা লাগবে। বিশেষ করে দেখো প্লবতা এবং আর্কিমিডিসের সূত্র একটা ভালো ধারণা থাকতে হবে। আর এরপরে শক্তি থেকে দেখো যে মেকানিক্যাল এনার্জি, যেটা যান্ত্রিক শক্তি, অর্থাৎ ওখান থেকে গতিশক্তি, বিভব শক্তি, এই বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকো তবেই তুমি কিন্তু এখানকার এই ঘ বিভাগ থেকে, অর্থাৎ ঘ বিভাগের যে 5টা প্রশ্ন থাকবে, হয়তো এখান থেকে একটা হোক বা 2টা হোক যে প্রশ্ন থাকবে, তুমি অ্যান্সার করতে পারবে। আর এখান থেকে আমি তোমাদের আজকে একটু এই অধ্যায়ের যে থিওরিগুলো আছে, অর্থাৎ সূত্র যেগুলো আছে, আমি এগুলো নিয়ে একটু কথা বলি। দেখো, তা আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো যে এইখানকার এই যে বল, চাপ ও শক্তি, এই অধ্যায়ে আমি যদি তোমাদের সাথে একটু সূত্রগুলো শেয়ার করি, প্রথম দিকে তোমরা পাবা এরকম যে সুষম ত্বরণে চলমান বস্তুর গতির যে সমীকরণগুলো আছে, সুষম ত্বরণ, দেখো সুষম ত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ আছে হলো 4টি। সুষম ত্বরণে আমি যদি একটু বিষয়গুলো বলি, যে সুষম ত্বরণে চলমান বস্তুর, সুষম ত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ, সুষম ত্বরণে তোমার যদি এরকম প্রশ্ন এমসিকিউ আসে যে সুষম ত্বরণ অথবা সমত্বরণ, সুষম ত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ কয়টি? 4টি। এই 4টি সমীকরণ কিন্তু তোমার মাথায় রাখতে হবে। দেখো, প্রথমটা হলো v ইকুয়ালস ইউ প্লাস এটি, আচ্ছা, দ্বিতীয় যেটা আছে দেখো s ইকুয়ালস ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। আচ্ছা, তৃতীয় যে সমীকরণটা আছে সেটা হলো s ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চতুর্থ যে সমীকরণটা আছে সেটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টি ইকুয়েশন কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই অধ্যায় থেকে তুমি যদি ঘ বিভাগের অ্যান্সার করতে চাও, এরকম দেখো এই 4টাকে বলা কি গতির 4টি সমীকরণ। তো গতির 4টি সমীকরণ তোমরা মনে রাখবা। এইগুলো আমাদের কিন্তু অনেক সময় যে দৃশ্যপটের উপর ডিপেন্ড করে যে প্রশ্নটা থাকবে, সেখানে আমরা কিন্তু অ্যান্সার করতে হবে। আমাদের হয়তো ক নম্বর প্রশ্ন হোক বা খ হোক, অ্যান্সার করতে হবে।
আচ্ছা, এরপরে তোমাকে আরও শিখতে হবে কি এখান থেকে নিউটনের এখান থেকে একটু দেখো সমবেগের সূত্রটা পাবা তোমরা। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দেখো, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে একটা সূত্র পাবা, সেটা হলো S ইকুয়ালস ভিটি। সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যখন বের করতে দিচ্ছে, ভিটা হলো সমবেগ আর টিটা হলো সময়। তোমরা এটা দিলে কিন্তু সমবেগে চলমান বস্তুর দূরত্ব বের করতে পারবা, বা দূরত্ব দেওয়া থাকলে বেগ বের করতে পারবা। ওকে, এরপরে দেখো এইখান থেকে তোমাকে ন্যূনতম যেটা জানতে হবে, দেখো নিউটনের গতির যে সূত্র, নিউটনের যে গতিবিষয়ক যে সূত্রগুলো আছে, তিনটা সূত্র, প্রথম দ্বিতীয় তৃতীয় যে সূত্র, তিনটা সূত্রের কিন্তু গাণিতিক রূপ হয়। প্রথম সূত্রের গাণিতিক রূপ ইউ ইকুয়ালস ভি, দ্বিতীয় সূত্রটা এফ ইকুয়াল এম এ, এবং তৃতীয় যে সূত্রটা আছে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু। আমি তোমাদের দেখো ন্যূনতম তোমাদের এইটা যে এফ ইকুয়ালস এম এ, এই যে নিউটনের দ্বিতীয় সূত্র, এটা তোমাকে কিন্তু এটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। বা এইখান থেকেও তোমরা দেখবা এফ ইকুয়াল এম এ, এখান থেকে আরও বিভিন্ন সূত্র তৈরি করা যায়। তোমাকে দেখো এই এফ ইকুয়াল এম এ, এইখান থেকে আমি যদি একটু দেখাই এফ ইকুয়াল এম এ, তোমাকে অনেক সময় বলবে বেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন কত, এই বিষয়গুলো বলবে। দেখো এইখান থেকে তুমি যদি এম রাখো, এ ইকুয়ালস কি, এ হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। আচ্ছা, এইখান থেকে তাহলে কি লেখা যায়, এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা দেখো একটু আর গুণ করো, তাহলে কি হয়, এফ গুণন টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। তোমাকে কোনো অঙ্কে বলের মান দিবে, সময় দিবে, বস্তুর ভরও দিবে, এখন বলবে বেগের পরিবর্তন কত, এই যে ভি মাইনাস ইউ, এটাই বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ। তাহলে তুমি এফ টি এম এর মান বসিয়ে ইচ্ছা করলে ভি মাইনাস ইউ বের করতে পারবা। আবার অনেক সময় দিবে, তাহলে আমি কিন্তু এই সূত্রটা এখানে অ্যাড করতে পারি, যে আমি যদি এটা লিখি যে এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। ওকে, আচ্ছা এইখান থেকে আবার তোমাকে কখনো বলবে যে ভরবেগের পরিবর্তন কত, এই দেখো এফ টি ইকুয়াল, এইখানে তুমি ব্র্যাকেট উঠে দাও এম ভি মাইনাস এম ইউ, বা আমরা লিখতে পারি কি এফ গুণন টি ইকুয়াল ডেল্টা পি, ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল্টা পি দ্বারা প্রকাশ করি। এই রাশিটা কত, ঠিক আছে, তাহলে তুমি ইচ্ছা করলে ওটাও দিতে পারো। তাহলে আমরা লিখতে পারি কি ডেল্টা পি ইকুয়াল এফ টি। অর্থাৎ আবার এখান থেকে আসলে দেখো তোমরা আরেকটা রাশির কনসেপ্ট পাবা, এফ আর টি গুণ দিলে কী হয় জানো, এটা হলো বলের ঘাত। এই রাশিটা তোমাদের আমি দেখছি তোমাদের বইটাতে আসলে বলের ঘাত এরকম সম্ভবত নেই, তারপরেও আমি একটু বলে রাখলাম তোমাদের সুবিধা হবে। এখান থেকে তোমাকে কিন্তু একটা যদি প্রমাণও করতে দেয় যে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে তুমি কিন্তু এটাও লিখতে পারো যে হ্যাঁ বলের ঘাত, এই যে রাশিটি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এই দেখো এফ আর টি গুণ দিলে হয় জে, আর ওই পাশে তো ডেল্টা পি আসছেই। এই যে যেটা হলো বলের ঘাত আর ডেল্টা পি কি ভরবেগের পরিবর্তন, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এরকম তোমার প্রমাণও দিতে পারো কিভাবে, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল এম এ, এরপর একটু কাজ করলে এরকম লাইন আসবে। তাহলে দেখো এই যে সূত্রগুলো তুমি যদি ফাইনালি কিন্তু এখানে বেসিক যে থিওরি সেটা এফ ইকুয়াল এম এ, তো এখান থেকে ইচ্ছা করে দেখো তুমি এইটা একটা বানাইতে পারো যে কখনো তোমার কি বেগের পরিবর্তন লাগবে ভি মাইনাস ইউ বের করবা, আবার কখনো ভর বেগের পরিবর্তন লাগবে এম ভি মাইনাস এম ইউ বের করবা, ঠিক আছে। ওকে, এরপরে তোমার এখান থেকে আরও কিছু থিওরি আমি দিচ্ছি, দেখো তুমি যখন চাপ অংশ পড়বা, চাপ পড়তে গেলেই তোমার যে থিওরিগুলো লাগবে, যে 8-9 নম্বর দেখো চাপের ক্ষেত্রে বেসিক যে থিওরিটা লাগবে, পি ইকুয়ালস এফ ডিভাইডেড এ।
একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। সেখান থেকে কিন্তু পি ইকুয়াল আমরা এফ ডিভাইডেড এ পাবো। আচ্ছা, এরপরে তুমি আরেকটা সূত্র দেখো পাওয়া হলো কি, যে তরলের ভেতরে, তরলের অভ্যন্তরে চাপ নির্ণয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পি ইকুয়ালস এইচ রো জি, এই সূত্রটা পাবে। যে রো ঘনত্বের কোনো একটা তরলের ভেতরে চাপ কত, তোমাকে বলবে পানির 20 মিটার গভীরে গেলে চাপ কত, তাহলে অবশ্যই তুমি তখন এইচ এর মান 20, রো পানির ঘনত্ব 1000, জি এর মান বসিয়ে দিয়ে তুমি পি বের করতে পারবা। আমি যখন তোমাদের অঙ্ক শেখাবো ঠিক সেই সময়ে এই বিষয়গুলো আরেকটু ডিটেলস বলবো। এরপরে দেখো, আশা করি আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি ঠিক আজকে তোমাদের থিওরি বা সূত্র শেখাচ্ছি, ইনশাল্লাহ তোমরা আগামীকালকেই দেখবা যে এই ঘ নম্বর কীভাবে করতে হবে এই বিষয়গুলো আমি, অর্থাৎ তোমাদের এই নমুনা প্রশ্নগুলো দেখাবো। এরপরে দেখো যে ঘনত্ব নিয়ে তোমাকে একটু পড়তে হবে। ঘনত্ব রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি, ঘনত্ব রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে, একে রো দ্বারা প্রকাশ করে, গ্রিক লেটার রো, রো ইকুয়াল এম ডিভাইডেড ভি, অর্থাৎ ভর ডিভাইডেড আয়তন, এটা দ্বারা তুমি ঘনত্ব বের করতে পারবে। আচ্ছা, এছাড়া তোমাকে জানতে হবে বুয়েন্সি বা প্লবতা, প্লবতা বিষয়টি। প্লবতার যে থিওরিটা দেখো, এফ যদি প্লবতা বল এফ হয়, এফ ইকুয়ালস ভি রো জি, যেখানে এফ হলো প্লবতা বল, ভি রো জি, ভি হলো আয়তন, রো হলো ঘনত্ব, আর জি তো জানো অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এরপরে তোমাকে জানতে হবে আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্রটা এখান থেকে আমি কেমন পাবো? আর্কিমিডিসের সূত্রটা পাবো হলো যে বস্তুর বাতাসে ওজন, দেখো আমি যদি একটু লিখি ভাই, বাতাসে ওজন ইকুয়াল তরলে ওজন, তরলে ওজন প্লাস কোনো বস্তুর বাতাস ওজনটা হবে কি, বাতাস ওজন হলো তরল ওজন প্লাস হারানো ওজন, এর সমষ্টির সমান হারানো ওজন। বিজ্ঞান আর্কিমিডিসের থিওরিটা কেমন ছিল, যে কোনো একটা বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থের ভেতরে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, অর্থাৎ বস্তু যে পরিমাণ তরলকে অপসারণ করবে সে ঠিক সেই পরিমাণ ওজন সে হারাবে। আসলে তোমাদের আজকে তো আমি আর্কিমিডিসের থিওরি বোঝাচ্ছি না, আজকে আমি জাস্ট খালি থিওরিগুলো দিচ্ছি, ঠিক আছে? তারপরে তোমাদের প্রবলেম হলে সেটা আমাকে কমেন্টসে জানাবা। বাতাস ওজন সমান তরল ওজন প্লাস হারানো ওজন। আর আমরা এইখান থেকে এই হারানো ওজন কিন্তু কার সমান? অপসারিত তরল ওজনের সমান, এটা কিন্তু আর্কিমিডিস বলছে। আমরা কিন্তু এটাও লিখতে পারি যে হারানো ওজন, এটাও একটা থিওরি, যে হারানো ওজন ইকুয়াল অপসারিত তরলের ওজন। আচ্ছা, এরপরে এইখান থেকে তোমাকে এই অধ্যায় থেকে আরও কি জানতে হবে? দেখো আরেকটা পার্ট কিন্তু আছেই, সেটা হল এনার্জি বা শক্তির পার্টটা আছে। কিন্তু আমি দেখছি যে এখান থেকে এই বিষয়গুলো পাওয়া যায়। আরও থিওরি আছে আসলে, কিন্তু আমি এত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের সময় খুব কম, যেহেতু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে পরীক্ষার কথা। তা আমি আশা করি যে যেগুলো একেবারেই প্রয়োজন, যেগুলো ছাড়া অঙ্কগুলো করাই যাবে না, আমি সেই সূত্রগুলোই দিচ্ছি। এরপরে তোমাদের যদি একটু বলি যে শক্তির পার্ট থেকে তোমাকে অবশ্যই পোটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়ালস এমজেএইচ এটা জানতে হবে। আর ইকে সমান এটাও জানার দরকার, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি দুইটা থিওরি পাবা। এরপরে এখান থেকে শক্তি থেকে তেমন আর এই পোটেনশিয়াল এনার্জি আর এটা আসলে কাইনেটিক এনার্জি মোটামুটি জানলেই হবে। এই তো টোটালি মিলে আমার মনে হচ্ছে এই থিওরিগুলোই যদি জানা থাকে তো তুমি এখান থেকে অঙ্কগুলো করতে পারবে। এখন কোনটা কোন রাশি এটা আমি একটু মুখে বলে দিই। দেখো কোনটা কোন রাশি। ইউটা হলো আদি বেগ, ভি হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়। এরপরে এস হলো অতিক্রান্ত দূরত্ব। এরপরে এখানে কি আছে? এফ হলো প্রযুক্ত বল,
এ হলো অ্যাক্সিলারেশন ত্বরণ, ডেল্টা পি ভরবেগের পরিবর্তন। এরপর এদিকে পিটা হলো প্রেসার চাপ, এ হলো এরিয়া ক্ষেত্রফল, রো হলো ঘনত্ব, এইচ হলো গভীরতা, আর এখান থেকে কি ভি হলো ভলিউম বা আয়তন। ওকে, ইপি হলো পোটেনশিয়াল এনার্জি বিভব শক্তি, ইকে হলো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এই রাশিগুলো আছে। তা আশা করি তোমরা আজকে এই যে সূত্রগুলো দিলাম এটা আজকে আয়ত্ত করবে ইনশাল্লাহ। আমি আগামীকালকে তোমাদের জন্য যে ঘ বিভাগ থেকে যে প্রশ্নটি হয় দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন, ঠিক সেটা নিয়ে আসছে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক তোমাদের শুভকামনায় এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।